হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে রেলওয়ে গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্সের ক্লাসটা আবার শুরু করার জন্য। তো সেই কারণের জন্য আমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্সের যে ক্লাসটা সেটা কিন্তু শুরু হতে চলেছে। ভিডিও শুরুতেই আমি বলে দিই, এই যে ক্লাসটা আছে এটা কিন্তু তোমরা রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসি প্লাস রেলওয়ে এএলপি এর জন্য কিন্তু জেনারেল সায়েন্স হিসেবে ক্লাসটাকে নিতে পারো। এবার একটা কথা আমি এখানেই স্পষ্ট করে দিই, এই বছর কিন্তু আমি চেষ্টা করছি জেনারেল সায়েন্সের যে কোশ্চেনগুলো হবে তার জন্য একটা আলাদা ক্লাস, যেমন আজকে। আর জেনারেল সায়েন্স থেকে যে নিউমেরিক্যালসগুলো আসে ফিজিক্স বা কেমিস্ট্রির, তো সেইগুলো কিন্তু আলাদা একটা ক্লাসে দেওয়ার। তাই শুধুমাত্র জেনারেল সায়েন্সের কোশ্চেনের ক্লাসে কিন্তু আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আলোচনা করব, আর নিউমেরিক্যালসের জন্য কিন্তু আমরা একটা আলাদা সিরিজ লঞ্চ করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, আজকে ক্লাস নাম্বার 1, যে আধুনিক পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি পরিবর্তন ঘটে। তো দেখো সবার প্রথমে বলেছে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। অর্থাৎ আমরা যদি রাইট থেকে লেফটের দিকে যাই, দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে বাম দিক থেকে ডান দিক। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে বাম দিক থেকে ডান দিকে। অর্থাৎ আমরা যদি লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে যে ইলেকট্রোনেগেটিভিটি আছে, অর্থাৎ যে তড়িৎ ঋণাত্মকতা আছে, সেই তড়িৎ ঋণাত্মকতার উপরে কেমন প্রভাব পড়বে? হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে, নাকি প্রথমে হ্রাস পাবে এবং পরে বৃদ্ধি পাবে? তো দেখো মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে, সেই পিরিয়ডিক টেবিলে যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে কিন্তু যে ইলেকট্রোনেগেটিভিটি থাকে বা তড়িৎ ঋণাত্মকতা থাকে সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ লেন্স ও তার ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কেমন। তো দেখো এর কিন্তু একটা ফর্মুলা হয়ে থাকে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ইকুয়ালস টু কিন্তু 1/p হয়ে থাকে, বা পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/ফোকাল লেন্থ হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কেমনভাবে সম্পর্ক রাখে, এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ এটা কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি দেখি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই অপশান সিটা, ক্ষমতার ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যে ক্ষমতা আছে বা যে পাওয়ার আছে সেটা কিন্তু যে ফোকাস দৈর্ঘ্য হয়ে থাকে সেই ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 3 নাম্বার প্রশ্ন, যে কোনো বস্তুর মোমেন্টাম বা ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে। তো কোনো একটা বস্তুর মোমেন্টাম বা ভরবেগকে যদি আমরা পরিবর্তন করি, ভরবেগকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে তার যে গতিশক্তি আছে সেই গতিশক্তির কি পরিবর্তন হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে, নাকি অপরিবর্তিত থাকবে। তো দেখো যদি ভরবেগকে দ্বিগুণ করা হয়, ঠিক আছে, ভরবেগকে দ্বিগুণ করা হয় তাহলে যে গতিশক্তি থাকে সেটা কিন্তু এই দ্বিগুণের স্কোয়ার হবে। অর্থাৎ গতিশক্তি কিন্তু কত হয়ে যাবে? গতিশক্তি কিন্তু 4 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গতিশক্তি 4 গুণ বেড়ে যাবে। তো ভরবেগের সাথে কিন্তু এটা হচ্ছে বর্গের সাথে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ ভরবেগ যে হারে বাড়বে তার বর্গের হারে কিন্তু যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আছে সেটা বাড়বে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 4 নাম্বার প্রশ্ন, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখানোর পেছনে মূলত কোন ঘটনাটি দায়ী? আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ, আলোর প্রতিফলন, নাকি আলোর বিচ্ছুরণ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর বিক্ষেপণ। ওই কারণের জন্য আমরা দেখি যে সন্ধ্যের আগে, যেটাকে আমরা কিন্তু গোধূলি বলে থাকি, এই সময়টায় কি হয়? এই সময়টা কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরেও কিন্তু কিছুটা সময় আমরা আলো দেখতে পাই, বা একদম কিন্তু ডুবে যাওয়ার আগের মুহূর্তে আমরা সূর্যকে একদম লাল টকটকে দেখতে পাই। ঠিক আছে, তো সেটার পেছনের কারণ কিন্তু হচ্ছে আলোর বিক্ষেপণ, যেটাকে কিন্তু স্ক্যাটারিং অফ লাইটও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 5 নাম্বার প্রশ্ন, যে নিউল্যান্ডের সূত্র বা নিউল্যান্ডস ল অফ অক্টেভ কোন মৌলটি পর্যন্ত সঠিকভাবে সাজানো ছিল। তো নিউল্যান্ডের যে অক্টেভ ল ছিল সেখানে কিন্তু মোট 56টা মৌল ছিল। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আগের যে পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউতে কিন্তু এসেছে যে নিউল্যান্ড মোট কতগুলো মৌলকে সাজাতে পেরেছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু 56টা মৌলকে সাজাতে পেরেছিলেন। আর নিউল্যান্ডের এই যে অক্টেভ ল, এটা কিন্তু যে গানের যে সপ্তম সুর সেরকমভাবে কিন্তু সাজানো হয়েছিল। তো একদম লাস্ট মৌল কী ছিল? অক্সিজেন, ক্যালসিয়াম, সালফার, নাকি পটাশিয়াম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত তিনি
তিনি সাজাতে পেরেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে মানব দেহে লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? ঠিক আছে, যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা নাকি হচ্ছে অগ্নাশয়। তো যে আরবিসি আছে অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল, যেটাকে আমরা বলে থাকি লোহিত রক্তকণিকা, তো সেটার কিন্তু গড় আয়ু হয়ে থাকে 120 দিন। আর এটা কিন্তু যে অস্থিমজ্জা আছে সেই অস্থিমজ্জা মূলত কিন্তু যে লাল অস্থিমজ্জা বা বোন ম্যারো, সেখানে কিন্তু এই আরবিসি তৈরি হয়ে থাকে। তো তোমাদের আমি আগেই ক্লিয়ার করেছি, আমি এখনও একবার ক্লিয়ার করে দিচ্ছি। এবার থেকে আমাদের যে জেনারেল সায়েন্সের শুধু কোশ্চেনের জন্য কিন্তু আজকের যে সিরিজটা সেই সিরিজটা কন্টিনিউ করা হবে। আর নিউমেরিক্যালসের জন্য কিন্তু স্পেশালভাবে, যেহেতু নিউমেরিক্যালগুলোকে অনেক বুঝিয়ে বুঝিয়ে করতে হয়, অনেক প্র্যাকটিসের ব্যাপার থাকে, অনেকের এই কোশ্চেনের মধ্যে করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছিল আগেরবার। তো সেই কারণের জন্য কিন্তু জেনারেল সায়েন্সের কোশ্চেনের ক্লাস যেমনটা আজকে চলছে আজকে থেকে কন্টিনিউ করা হলো। আর নিউমেরিক্যালসের জন্য ফিজিক্স বা কেমিস্ট্রি বা যে কোনো প্রকার সায়েন্সের নিউমেরিক্যালসের জন্য কিন্তু ক্লাসটা আলাদা করে রাখা হবে, সেটা কিন্তু কয়েকদিন পরে তোমরা দেখতে পাবে। তো এই যে জিকের বা জেনারেল সায়েন্সের যে ক্লাসটা সেটা কিন্তু আজকের থেকে কন্টিনিউ করা হচ্ছে, তো এটাকে প্রত্যেকে ফলো করবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অস্থিমজ্জা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন হরমোনটি জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন নামে পরিচিত? তো দেখো, জরুরিকালীন হরমোন বা এটাকে কিন্তু এমার্জেন্সি হরমোনও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কিন্তু এমার্জেন্সি হরমোন বলা হয়। আবারও কিন্তু এর একটা নাম আছে, এটাকে কিন্তু ফাইট অ্যান্ড ফ্লাইটও বলা হয়ে থাকে। ঠিক আছে, ফাইট অ্যান্ড ফ্লাইটও বলা হয়ে থাকে। তো এটা কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিনকে কিন্তু জরুরিকালীন হরমোন বা ফ্লাইট এবং ফ্লাইট হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী আচ্ছা, এই অ্যাড্রিনালিন কোথা থেকে নিশ্চিত হয়? অ্যাড্রিনালিন কিন্তু যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে যেটা কিন্তু কিডনির ওপরে অবস্থিত, সেখান থেকে কিন্তু এই অ্যাড্রিনালিন নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলি অবস্থান করে? তো যে পর্যায় সারণী থাকে সেই পর্যায় সারণীতে কিন্তু মোট কতগুলো শ্রেণী বা গ্রুপ থাকে? তো মনে রাখতে হবে, পর্যায় সারণীতে কিন্তু মোট 18টা শ্রেণী বা গ্রুপ থাকে। আর পর্যায় থাকে কতগুলো? পর্যায় থাকে কিন্তু হচ্ছে 7টা। তো এর ভেতরে যে 18 নম্বর যে গ্রুপটা আছে, 18টা শ্রেণী বা গ্রুপ থাকে, কিন্তু এর ভেতরেও যে 18 নম্বর গ্রুপটা আছে সেখানেই কারা অবস্থান করে? সেখানেই কিন্তু যে নোবেল গ্যাসগুলো আছে, যেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা জিরো গ্যাসও বলে থাকি বা জিরো গ্রুপের গ্যাসও কিন্তু বলা হয়ে থাকে, এটা কিন্তু 18 নম্বর গ্রুপে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে অ্যাকুয়া রিজিয়া, ঠিক আছে, তৈরি করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 কি অনুপাতে মেশানো হয়ে থাকে? এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন রকম পরীক্ষায় আসতে দেখা গেছে। তো দেখো, এই HCl এবং যে HNO3 আছে এই দুটোকে একসাথে মিক্সড করে কি বানানো হয়? এই দুটোকে একসাথে মিক্সড করে কিন্তু অ্যাকুয়া রিজিয়া বানানো হয়ে থাকে। ঠিক আছে, যেটাতে কিন্তু সোনা বা অন্যান্য যে সমস্ত মেটাল, যেগুলো কিন্তু প্রাইস মেটাল হয়ে থাকে, যেগুলো অনেক বেশি মূল্যবান ধাতু হয়ে থাকে, সেগুলো কিন্তু ডিজলভ হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু অ্যাকুয়া রিজিয়া বানানোর জন্য 3 আয়তন বা 3:1 অনুপাতে কিন্তু HCl প্লাস হচ্ছে HNO3 মেশানো হয়ে থাকে, যেখানে হাইড্রোজেন কিন্তু, যেখানে HCl এর পরিমাণটা বেশি থাকে এবং যে HNO3 থাকে তার পরিমাণটা কিন্তু কম থাকে। এটাকেই কিন্তু অ্যাকুয়া রিজিয়া বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে কোনো বস্তুর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি নিচের কোনটির ওপর নির্ভর করে না? গ্রহের ভর, গ্রহের ব্যাসার্ধ, নিক্ষিপ্ত বস্তুর ভর নাকি মহাকর্ষীয় ধ্রুবক? তো দেখো, সবার প্রথমে জানতে হবে এসকেপ ভেলোসিটির পরিমাণটা কত। এসকেপ ভেলোসিটির পরিমাণটা কিন্তু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সেকেন্ডে 11.2 কিলোমিটার ভেলোসিটি ধারণ করে বা বেগ ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা কোনটার উপরে ডিপেন্ড করে থাকে না? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ভর, অর্থাৎ যে বস্তুটাকে ছোড়া হচ্ছে তার যে মাস, সেটার ওপরে কিন্তু এটা ডিপেন্ড করে থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দাঁতের ক্ষয় বা টুথ ডিকে শুরু হওয়ার জন্য মুখের ভেতরের পিএইচের মান কত হতে হবে? দেখো, যেহেতু দাঁতের যে ক্ষয় সেটা কিন্তু অ্যাসিডিক রিয়াকশানের জন্য হয়ে থাকে, অ্যাসিডিক রিয়াকশানের জন্য কিন্তু দাঁতের ক্ষয়টা হয়ে থাকে। সেক্ষেত্রে এমন একটা পিএইচের ভ্যালু কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যার পরিমাণটা কিন্তু অ্যাসিডের দিকে নির্দেশ করবে। তো এক্ষেত্রে 7 আমরা জানি, 7 হচ্ছে প্রশম, যেটা জলের হয়ে থাকে। ঠিক আছে, 6.5 এটাও কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে, 5.5 এটাও অ্যাসিডিক হয়ে থাকে, আবার 8.2 এটা কিন্তু হচ্ছে বেসিক বা ক্ষারীয় হয়ে থাকে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5.5। তো 5.5 যদি পিএইচের ভ্যালু হয়ে যায় আমাদের মুখের ভেতরে, সেক্ষেত্রে কিন্তু দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 12তম প্রশ্ন কি বলেছে, মানুষের চোখের মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে। তো দুই টাইপ অফ কিন্তু আই ডিজিজ সবথেকে বেশি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, একটা হচ্ছে মায়োপিয়া আর একটা কিন্তু হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, এখানে আমি লিখছি যেটাকে কিন্তু হাইপারোপিয়াও বলা হয়ে থাকে। এই যে দুটো আই ডিজিজ আছে, এই দুটো আই ডিজিজ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো যে মায়োপিয়া আছে, এই মায়োপিয়ার জন্য কিন্তু কনকেভ লেন্স অর্থাৎ উত্তল লেন্স যে অবতল লেন্স আছে সেই অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। আর যে হাইপারমেট্রোপিয়া আছে এটার জন্য কিন্তু কনভেক্স লেন্স ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বা উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে নিচের কোনটি টিস্যু বা নিচের কোন কলাটি বা টিস্যুটি উদ্ভিদের ক্ষেত্রে নমনীয়তা এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং এটি সজীব কোষ দ্বারা গঠিত, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি জাইলেম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা যে টিস্যুটা আছে সেই কোলেনকাইমা টিস্যুটা কী করে, উদ্ভিদের মধ্যে কিন্তু নমনীয়তা অর্থাৎ যে ফ্লেক্সিবিলিটি আছে সেই ফ্লেক্সিবিলিটি দেয়, আর কি করে, আর কিন্তু দৃঢ়তা, ফ্লেক্সিবিলিটি প্লাস কিন্তু যে রিজিডিটি আছে অর্থাৎ দৃঢ়তা এবং যে নমনীয়তা সেই দুটো কিন্তু একসাথে প্রদান করে এই টিস্যুটা। এক্ষেত্রে দেখো জাইলেমের কাজ কি, আমরা জানি যে জাইলেম কিন্তু জল এবং যে খনিজ লবণ আছে বা মিনারেলস আছে সেই মিনারেলস পরিবহনে সাহায্য করে, আর ফ্লোয়েম কিন্তু ফুড বা খাবারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন ব্লকের অন্তর্গত, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক নাকি এ ব্লক। তো দেখো আধুনিক পর্যায় সারণীতে যে হ্যালোজেন মৌলগুলো আছে সেগুলো কিন্তু পি ব্লকের অন্তর্গত। এইবার আমরা যদি পর্যায় সারণীটাকে এখানে একটা ছোট একটা র্যান্ডাম ফিগার আঁকি তাহলে কিন্তু আমরা এখানে পাবো 4টে ব্লক পাবো। এই একটা ব্লক হয়, মাঝের একটা ব্লক হয়, এটা একটা হয়, আর নিচে কিন্তু আর একটা ব্লক থাকে। এগুলোর কিন্তু প্রত্যেকটার নাম আছে। এরকম এই একদম লেফট সাইডের ব্লকটাকে কিন্তু এইচ ব্লক বলে, মাঝেরটাকে বলে ডি ব্লক, আর তারপরে একদম রাইট সাইডেরটাকে বলে পি ব্লক, আর নিচেরটাকে কিন্তু বলে হচ্ছে এ ব্লক। এবার আমরা জানি যে হ্যালোজেন মৌলগুলো কিন্তু 17 নম্বর গ্রুপে অবস্থান করে, তাই 17 এবং 18 দুটোই কিন্তু পি ব্লকের অন্তর্গত, তাই এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, নিচের কোনটি একটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়ার বৈশিষ্ট্য, কেবল ইলেকট্রন বর্জন ঘটে, কেবল ইলেকট্রন গ্রহণ ঘটে, জারণ এবং বিজারণ একই সাথে হয় নাকি ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। তো দেখো রেডক্স মানে কি, রেডক্স মানে কিন্তু যেখানে রিডাকশান আর অক্সিডেশন দুটো একসাথে ঘটবে। ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা বলে থাকি জারণ এবং বিজারণ একই সাথে হয়ে থাকে। ফর এক্সাম্পল এটাকে কিন্তু আমরা যে মোমবাতির দহন আছে সেই মোমবাতির দহন দিয়ে বোঝাতে পারি। ঠিক আছে, যেখানে কিন্তু জারণ এবং বিজারণ একসাথে হয়ে থাকে। তো যে রেডক্স রিয়াকশানগুলো হয়ে থাকে সেখানে কিন্তু অপশান সি জারণ এবং বিজারণ একসাথে ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দের বেগ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে সবথেকে বেশি গতিতে সঞ্চারিত হয়। তো দেখো শব্দ কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে শূন্য মাধ্যমে যেতে পারে না, এর জন্য কিন্তু কোনো একটা মাধ্যম হওয়া প্রয়োজন হয়। সেক্ষেত্রে মাধ্যমটা যত কঠিন হবে শব্দের কিন্তু যে বেগ তার ভেতরে সবথেকে বেশি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই সিরিজটাকে ফলো করি তাহলে আমরা দেখব যে শব্দের বেগ সবথেকে বেশি কিন্তু কঠিনে হয়, তারপর তরলে হয়, তারপর গ্যাসে হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কঠিন মাধ্যম বা যে কোনো রকমের মেটালসের মধ্যে দিয়ে কিন্তু শব্দ খুব দ্রুত যেতে পারে। কেন শব্দের জন্য একটা মাধ্যম প্রয়োজন হয়, তার কারণ শব্দ কিন্তু হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, অর্থাৎ এটা কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ, সেই কারণের জন্য কিন্তু এটার এক্সপ্যানশনের জন্য কোনো না কোনো মাধ্যম প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে ব্রোঞ্জ নামক সংকর ধাতুটির প্রধান উপাদানগুলি কী কী। তো ব্রোঞ্জের প্রধান উপাদান কী কী, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা এবং টিন, সিইউ যেটাকে আমরা কপার বলি, আর টিনকে কিন্তু এসএন বলা হয়। সিইউ প্লাস এসএন মিলেই কিন্তু কী তৈরি করে, সিইউ প্লাস এসএন মিলেই কিন্তু ব্রোঞ্জ তৈরি করে। ঠিক আছে, ব্রোঞ্জ কিন্তু একটা সংকর ধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, কোনো তড়িৎ পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স নিচের কোনটির সাথে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর তাপমাত্রা নাকি উপাদানের রোধাঙ্ক। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ, অর্থাৎ একটা তার কতটুকুনি মোটা তার ওপরে ডিপেন্ড করে কিন্তু কী হবে, তার ওপরে ডিপেন্ড করে কিন্তু তার যে রোধ থাকবে সেটা ডিপেন্ড করবে। তারটা যত সরু হবে কি হবে, তার যে
তার যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু কম হবে, আর তারটা যত মোটা হবে তার যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু কী হবে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু এই যে রেজিস্ট্যান্সের যে বিষয়টা আছে সেটা কিন্তু নির্ভর করে, এক কথায় আমরা বলতে পারি যে পরিবাহীর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে তার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এটাকে মানে প্রস্থচ্ছেদ যদি এটাকে আমরা বাড়াই, মানে যদি তারটা মোটা হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু তার যে রোধ সেটা কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 19তম প্রশ্ন, যে মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়ে থাকে। তো মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কিন্তু বলা হয়ে থাকে পিটুইটারিকে। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, থাইরয়েড গ্রন্থি কিন্তু গলার কাছে থাকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রেনাল থেকে আগেই বলে দিয়েছি অ্যাড্রিনালিন নিঃসৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম প্রশ্ন, যে কাঁচা ফল পাকাতে উদ্ভিদের কোন গ্যাসীয় হরমোনটি ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা কিন্তু ডাইরেক্টও জিজ্ঞাসা করা হয় যে এর মধ্যে কোনটা গ্যাসীয় হরমোন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইথিলিন। ইথিলিন কিন্তু হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 21তম প্রশ্ন, যে সোডিয়াম ধাতু অত্যন্ত সক্রিয় হওয়ায় এটিকে নিচের কোন তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। জল, অ্যালকোহল, কেরোসিন নাকি হচ্ছে সর্ষের তেল। দেখো যে সোডিয়াম ধাতু আছে, সবার প্রথমে এই সোডিয়াম ধাতু সম্পর্কে একটা বিশেষত্ব জানতে হবে। এটা কিন্তু খুব নরম একটা ধাতু, এটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, আর এটা কিন্তু অত্যাধিক সক্রিয় প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ খোলা যদি আমরা অবস্থায় রেখে দিই বা অঢাকা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু বাতাসের সংস্পর্শে এসে এটা জ্বলে ওঠে। তো সেক্ষেত্রে কিন্তু সোডিয়ামকে সবসময় কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে একটি গাড়ি হঠাৎ ব্রেক করে তার আরোহী সামনের দিকে ঝুঁকে পড়েন, নিউটনের কোন সূত্রের উদাহরণ। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র নাকি মহাকর্ষ বল। অর্থাৎ একটা গাড়ির মধ্যে কোনো একজন আছে, মনে করো এটা একটা গাড়ি, তো সেই গাড়ির ভেতরে যখন কেউ একজন আছে, তো অতটা ভালোটা ছবি হয়নি কিন্তু বোঝার জন্য আশা করি তোমাদের এটা বুঝতে পারবে। তো যে গাড়িটা আছে, গাড়ির ভেতরে যখন কোনো একজন লোক বসে থাকে তখন কিন্তু সে কিসে থাকে, তখন কিন্তু সে মোশন বা বেগে থাকে। এবার যখন সে হঠাৎ করে ব্রেক কষে তার বডির যে নিচের পার্ট সেটা কিন্তু থেমে যায়, কিন্তু যে ওপরের পার্ট আছে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চায়, সেই কারণের জন্য কিন্তু সে সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু নিউটনের যে প্রথম গতিসূত্র, অর্থাৎ গতিশীল কোনো একটা বস্তু সবসময় গতিশীল থাকতে চায় আনটিল বাইরে থেকে ফোর্স না প্রয়োগ করা হচ্ছে সেটার উপরে নির্ভর করে থাকে। অর্থাৎ প্রথম গতিসূত্র কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন ধাতুটিকে চাকু দিয়ে সহজে কাটা যায়। তো এটা তো তোমাদেরকে একটু আগেই বলে দিলাম, তো এটা কিন্তু হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কিন্তু ছুরি দিয়ে সহজে কাটা যায়, এটা ধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব নরম প্রকৃতির একটা ধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের স্থান কোথায়। তো প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস কোথায় হয়ে থাকে, এটা কিন্তু রাইবোজোমে হয়ে থাকে। লাইসোজোমকে কি বলা হয়ে থাকে, মনে রাখতে হবে লাইসোজোমকে কিন্তু সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। গলগি বডিকে কিন্তু কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। এই টার্মগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে ফিউজ তার বা ফিউজ ওয়্যার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়, যার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। ফিউজ তার তৈরি করতে গেলে সবার প্রথমে এর যে কম্বিনেশন বা যে সংকর ধাতুটা দিয়ে ফিউজ তার তৈরি করা হয় সেটা কিন্তু হচ্ছে পিবি প্লাস এসএন, অর্থাৎ এখানে কিন্তু লেড বা যেটাকে আমরা সীসা বলি তার সাথে কিন্তু টিন, এই দুটোকে মিশিয়ে ফিউজ ওয়্যার তৈরি করা হয়ে থাকে। আর এই তারের বৈশিষ্ট্য কি, এই তারের বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। অর্থাৎ এই যে তারটা থাকবে এর যে রেজিস্টিভিটি থাকবে সেই রেজিস্টিভিটি কিন্তু সবসময় বেশি হবে, আর এর যে গলনাঙ্ক সেটা কিন্তু কম হবে, যাতে সহজেই কিন্তু বিদ্যুতের প্রবাহ বেড়ে গেলে তারটা মাঝখান দিয়ে কেটে যায় আর বাড়ি কিন্তু লোডশেডিংয়ের হাত থেকে রক্ষা পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 26তম প্রশ্ন, যে প্লাজমোডিয়াম কোন ধরনের বা কোন পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করে। দ্বিবিভাজন, বহুবিভাজন, কোনকোদ্গম নাকি খণ্ডীয় ভবন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিবিভাজন, বা এটাকে কিন্তু মাল্টিপল ফিশনও বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বহু বিভাজন বলা হয়ে থাকে। দ্বিবিভাজন হচ্ছে ফ্র্যাগমেন্টেশন নয়, এটা কিন্তু হচ্ছে বহু বিভাজন অর্থাৎ মাল্টিপল ফিশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 27তম প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে তরল অধাতু ব্রোমিন থাকে। ঠিক আছে, তো ব্রোমিন কত নাম্বার শ্রেণীতে থাকে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17 নাকি হচ্ছে গ্রুপ 16। তো সঠিক অ্যান্সার কী হবে, ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন সম্পর্কে একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, যে ব্রোমিন একটা তরল অধাতু। ঠিক আছে, জেনারেলি আমরা জানি যে অধাতুগুলো কিন্তু কেমন হয়ে থাকে, অধাতুগুলো গ্যাস হয়ে থাকে, কিন্তু ব্রোমিন কিন্তু হচ্ছে তরল, আর এর বর্ণ কিন্তু হচ্ছে লাল রঙের। অনেক সময়
সময় কিন্তু এর কালার থেকেও কোশ্চেন করা হয়। আর এটা কিন্তু একটা হ্যালোজেন, যেটা কিন্তু 17 নাম্বার গ্রুপে অবস্থান করে। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, 28তম প্রশ্ন, যে জলের স্থায়ী ক্ষারতা বা পার্মানেন্ট হার্ডনেস দূর করার জন্য নিচের কোনটা ব্যবহার করা হয়? বেকিং সোডা, ওয়াশিং সোডা, ব্লিচিং পাউডার নাকি খাবার লবণ? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওয়াশিং সোডা ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা সোডিয়াম কার্বনেট বলে থাকি। ঠিক আছে, Na2CO3 এটা কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দোত্তর বা যেটাকে আমরা আল্ট্রাসনিক বলে থাকি, সেই আল্ট্রাসনিক সাউন্ডের কম্পাঙ্ক কত হয়ে থাকে? তো দেখো, যে আল্ট্রাসনিক সাউন্ড হয়ে থাকে, যদি সাউন্ডের ক্যাপাসিটি 20 হার্টজের কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে ইনফ্রাসনিক বলি। যদি এটা 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ বা 20,000 হার্টজের মধ্যে থাকে, সেটাকে আমরা অডিয়েবল সাউন্ড বলি। আর যদি 20 কিলো হার্টজের বেশি হয়ে থাকে, অ্যাভাব হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা বলে থাকি আল্ট্রাসনিক সাউন্ড। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি। লাস্ট প্রশ্ন দেখবো আজকে কি বলেছে, আজকে 30তম প্রশ্ন, যে মটর গাছের ওপর পরীক্ষা করে বংশগতির সূত্রকে আবিষ্কার করে। তো এটা কিন্তু জেনেটিক্স থেকে কোশ্চেনটা করেছে। তো জেনেটিক্সের ফাদার কাকে বলা হয়? ফাদার অফ জেনেটিক্স কিন্তু বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। তো আমি এই কথাটা আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিই, যে জেনারেল সায়েন্সের শুধুমাত্র কোশ্চেনের যে ক্লাসটা, সেটা কিন্তু তোমরা এই ক্লাসে পাবে। আর এটা কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ করা হবে শুধুমাত্র জেনারেল সায়েন্সের ওপরে, জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলোর ওপরে বেস্ট করে। এটা কিন্তু তোমরা যে রেলওয়ের প্রত্যেকটা এক্সাম, ফর এক্সাম্পল রেলওয়ে এনটিপিসি, তারপর রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এএলপি, রেলওয়ে টেকনিশিয়ান, প্রত্যেকটা রেলের পরীক্ষায় যেখানে কিন্তু সায়েন্স আসে, সেখানে তোমরা এই কোশ্চেনগুলো থেকে বেনিফিটেড হবে। আর নিউমেরিক্যালসের যে ক্লাসগুলো হবে, ফিজিক্সের যে নিউমেরিক্যালসের ক্লাসগুলো হবে, সেগুলো কিন্তু আলাদা করে একটা সিরিজ লঞ্চ করা হবে। তো আজকে এই অবধি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।